নমস্কার বন্ধুরা, আমি ভিজে রেক্স আপনাদের স্বাগত জানাচ্ছি রেক্স স্টুডিওজ ইন্ডিয়াতে। আর ফ্যাশন, লাইফস্টাইল, সিনেমা সব রকমের খবর নিয়ে কিন্তু আমাদের আড্ডা থাকে। আর আজকে কিন্তু সিনেমার আড্ডা নিয়ে আমরা কিন্তু এসেছি। কার সাথে আড্ডা দেবো? আজকে কিন্তু আমরা স্বয়ং হোদলসের সামনে রয়েছি। আর যে বিষয় নিয়ে আড্ডা দেবো অবশ্যই নতুন ছবি বুমেরাং নিয়ে। আর সেখানে যিনি রয়েছেন সৌরভ দাস, তিনি এখন আমার সাথে আড্ডা দেবেন। আর অবশ্যই তার কাছেই আমরা চলে আসুন। নিশ্চয়ই নিশ্চয়ই, বসুন, আসুন আমার ক্যাফেতে। স্বাগত জানাই আপনাদের সবাইকে, চলে আসুন। ক্যাফে ওনার, তাই উনি খাচ্ছেন, আমাকে কিন্তু খাচ্ছেন না কিছু। না, বলে দিচ্ছি। তো প্রথমত নতুন ছবি শুনলাম আসছে, আর সেটার জন্য এখানে আসা। ছবির জায়গায় প্রচার না করে তোমার খালি খাওয়া দাওয়া কি করছো নাকি? কাজ হয়ে গেছে? না, খাচ্ছি, এই সরি, প্রচার করছি। সত্যিটা প্রথম বেরিয়ে যায় না? হ্যাঁ, প্রচার করছি, প্রচার চলছে এখন। আমার বিশ্বাস মানুষজনের ভালো লেগেছে, গান টান হ্যান ত্যান এই ওই, এবং লুকটা প্রচন্ড ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। এবং আমার তো প্রচন্ড আশাবাদী আর কি এই ছবিটা নিয়ে, কারণ এন্টারটেইনার মানুষজন। একটা বড় বিষয়, তারা না তার ট্রেলারটা আবার ছেড়েছেন নিজে। এটা কতটা বড় ব্যাপার, বাংলা ছবির ট্রেলার বা টিজার এখন কিন্তু ন্যাশনাল রেঞ্জে সেইভাবে ওখানকার যারা প্রমোট করে তারা কিন্তু প্রমোট করছে আমাদের বাংলা ছবি। শুধু এই ছবি না, অনেক ছবি, মির্জা বা এরকম বহু ছবি। হ্যাঁ, সেটা আগেও চেঙ্গিজ। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবভিয়াসলি প্রচন্ড ভালো লাগছে। কারণ আফটারঅল আমরা যখন বলি না নট মানে বেঙ্গলস অ্যাক্টর, বাঙালি অ্যাক্টর নই, আই এম ইন্ডিয়ান অ্যাক্টর, রাইট? আমরা সবাই তাই। ফিল্ম মেকার্স আমাদের যারা আছে তারা ইন্ডিয়ান ফিল্ম মেকার্স, আমরা ইন্ডিয়ার মধ্যে আছি। তো সেই ক্ষেত্রে যখন এই ইন্ডাস্ট্রি, বাইরের ইন্ডাস্ট্রি যখন আমাদের ইন্ডাস্ট্রিকে প্রমোট করে, তো নাথিং লাইক এটা, খুবই ভালো লাগে। দেখো, আমরা জামান দেখে যখন সারাক্ষণ পাগলের মতো মানুষজন লিখছে, তো তাদের মধ্যে একজন যদি করে যে এরকম একটা বাংলা ছবি হচ্ছে, তো সেটা তো ভালো বিষয়। আর এটাও কি সেই চেষ্টাটাই রয়েছে ভাই? একটা আমরা সিরিজ দেখছি, যে প্রযোজক সংস্থা তুমি কাজ করলে, তাদের কিন্তু প্রচেষ্টায় এখন বাংলা ছবিকে ন্যাশনাল ক্যানভাসে প্রচার করা, তাদেরকে পৌঁছে দেওয়া। এর আগেও আমরা দেখেছি যে হিন্দিতে যোদ্ধা ছবি রিলিজ করেছে, এবং সেইটা এই যে সবকিছু না একদিনে হয় না, সেটা একটা প্রসেস, একটা অনেক দিনের খাটনি। হ্যাঁ, অনেক প্রথমেই তুমি রিটার্ন পাবে না, তুমি লস হবে, হ্যান হবে, ত্যান হবে, যেটা হয়ে থাকে, যেরকম ব্যবসাও তাই। তো শুধু ব্যবসায়ী আর কি, সিনেমার তো বিশাল বড় ব্যবসা বেসিক্যালি একটা। তো সেক্ষেত্রে প্রচেষ্টাটা তো অবভিয়াসলি আউটস্ট্যান্ডিং, এবং যদি চালিয়ে যাওয়া যায়, নাথিং লাইক ইট। একদম। আর এই গরম, মানে ভয়ঙ্কর গরম, তার মধ্যে আমরা বাইরে বসে টেম্পারেচারের আনন্দ নিয়ে তো লাভ নেই, একটু ভেতরে আমরা যাই, গিয়ে ওখানেই আড্ডা মারি। চলো, হ্যাঁ, রেখে যাই, আবার একটা খাবো, চলো। গল্প করতে করতে আমরা কিন্তু হোদলসে একদম অন্দরমহলে চলে এসেছি। আর আমার পাশে রয়েছেন এমনই একজন হোদল বলতে গেলে। তো প্রথমে জিজ্ঞেস করবো, কেমন আছো? গল্প তো হচ্ছিল। ভালো আছি, চলছে। আর নতুন নতুন একটা ছবি এমনিতেই আসছে বুমেরাং, যেটা এখনকার জেনারেশনে যেটা নিয়ে মানুষের একটা ভাবনা থাকে যে এই যে সায়েন্স ফিকশন ছবি বাংলায় করাটা সাহসের বিষয়, সেটা তুমি নিজে অভিনেতা হিসাবে কি ভাবো? which is true, তার কারণ হচ্ছে যে মানে আমাদের সায়েন্স ফিকশন বলতে তো দুটো শব্দে হয়ে গেল, বাট সেটা ফুটিয়ে তুলতে যে আর্টওয়ার্কটা লাগে, যে প্রোডাকশন ভ্যালুটা যেখানে গিয়ে পৌঁছয়, সেইটা অ্যাচিভ করাটা একটু চাপের। এবং তার পেছনে যে গ্রাফিক্সের কাজ থাকে, সেটা তো প্রচণ্ড, মানে টাকা পয়সার দিক দিয়ে হোক, খাটনির দিক দিয়ে হোক, বেশ অনেকটাই আর কি। তো সেই ক্ষেত্রে পোস্টে আমাদের অনেক দিন সময় লেগেছে, এবং শুধু তাই নয় যে পোস্ট হয়ে আসার পরেও সেখানে গিয়ে হাজার রকমের চেঞ্জেস, এবং সেইটার জন্য আরও সেই 2-3 মাস এরকম টাইপের গিয়ে যাতে একেবারে দেখতে যাতে একদম ঠিকঠাক লাগে টাইপের আর কি। তো সেই ক্ষেত্রে সায়েন্স ফিকশন করাটা খুবই চাপের আর কি। আমাদের যে বাজেট কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ ত্যান এই ওই, তো তার মধ্যে এটা অ্যাটেম্প্ট করাটাই বিশাল বড় একটা ব্যাপার। বাংলা ছবিকে প্রথমেই দর্শকরা স্টিরিওটাইপ একটা ভাবনা দিয়ে প্রশ্ন করে ফেলে যে তেমন করতে পারবে না, ওই ছবির মতন করতে পারবে না, ওই বলিউডের ছবিটা যেমন হয়েছে। তো বাঙালির রন্ধ্রে রন্ধ্রে রক্তে, হ্যাঁ, ছোটবেলা থেকে দেখো না যে ভাই বোন হয়ে গেলেই বলে যে তুই বোনের মতো পড়াশোনা করছিস না, বা ওর মতো দেখ ওর ছেলে কি করছে, কম্পারিজন বাঙালিরা সব ছোটবেলা থেকেই করে। তো এখন এসে হঠাৎ করে একটা ছবি বানিয়ে ওই ছবিটার মতো হলো না, সেটা চমকে যাওয়ার মতো এমন কিছু ব্যাপার নেই আর কি। তো সেক্ষেত্রে সেটা তো থাকবেই, দ্যাট ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বাট অন আ সিরিয়াস নোট, যে তুমি তোমার জিনিসটা, যে তুমি তোমার কাজটা তুমি জার্নালিজম করছো, তুমি
কত ভালো ইন্টারভিউটা তুমি চালিয়ে নিয়ে গেলে সেটা তুমিই বিচার করা উচিত আমার মনে হয়। মানুষজন তো অবভিয়াসলি বলবে, বাট সেই ক্ষেত্রে তুমি যদি ঠিক মনে করো যে হ্যাঁ এই জিনিসটা এইটা প্রেজেন্টেবল, এইটা আমি মানুষের কাছে মানুষকে দেখাতে পারি, সেই জায়গা থেকে যদি বলো, সেই জায়গা থেকে আমরা অবভিয়াসলি আমরা ঠিক থাকলেই তবেই আমরা মানুষের কাছে দেবো। তারপরে কম্পারিজন হবে কি হবে না, দ্যাট ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। আমাদের হাতে যেটা সেইটা আমরা করছি, যেটা হাতে নেই সেটা নিয়ে ভেবেই লাভ নেই। প্রতিটা অভিনেতা চায় যে নতুন কোনো ক্যারেক্টার অবশ্যই আগের থেকে আলাদা বা নতুন কিছু একটা ভিন্ন, যেখানে হয়তো নিজেকে এক্সপ্লোর করতে পারবে। এখানে কি সায়েন্স ফিকশনের গল্প আসাতে কি তোমার মন চেঞ্জ ছিল, নাকি অবশ্যই স্ক্রিপ্টটা তো একটা বড় বিষয়? সত্যি কথা বলতে সায়েন্স ফিকশনের জন্য নয়, অনেকদিন পর আউট অ্যান্ড আউট একটা মানে কমেডি একটা ক্যারেক্টার বলতে পারো, বা এরকম একটা এন্টারটেইনারে আমি অভিনয় করছি। লাস্ট করেছিলাম বড় দুর্গা মাইকি, হ্যাঁ, আউট অ্যান্ড আউট কমিক রিলিফ থাকছে, কমেডি থাকছে, কমিক রিলিফ কেন, পুরোটাই কমেডি আর কি। তো সেই ক্ষেত্রে ওই সিচুয়েশনাল কমেডিতে আমি বেশি বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে এই বুমেরাঙেও সেই জোনটা আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু দেখার খুব একটা সুযোগও পাইনি। তার কারণ হচ্ছে অদ্ভুতভাবেই আমি এই ছবি শুটিংয়ের একদিন আগে কাস্ট হই, বিকজ অফ ফিউ রিজনস। তো সেই ক্ষেত্রে যখন আমি একদিন আগে যখন গল্পটা শুনি, তো সেই দিনটা আমার মনে আছে যে আমাকে সৌভিক গল্পটা যখন শোনাচ্ছে, তখন তো শুটিং অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে, এবং একটা মিসআপের জন্যই আর কি এই চরিত্রটা নিয়ে একটু ঘেটে যায় ওরা। এবং একদিন পরে শুটিং, এবং আমাকে ফোন করেছিল, আমি হচ্ছে আমি গল্পটা বলো। তারপর গল্পটা বলে আমার প্রচণ্ড ভালো লেগেছিল, আমার প্রিপারেশনে কোনো সময় ছিল না। এইটা একটা বিষয়। এটা যেহেতু কমেডি, which is the strongest medium, toughest medium I guess, but thank God it comes naturally to me, কারণ আমি এমনি সময় তাই করেই বেড়াচ্ছি। এটা নিয়ে প্রশ্ন করবো যে সৌরভের ন্যাচারাল লাইফের বদমাশি ছ্যাবলামি যাই বলো, সেটাই অনেক সময় কি ডিরেক্টররা রূপান্তরিত হয়। হ্যাঁ, সেটা তো অনেক সময় সেটা করতে চাই ডিরেক্টরকে, ডিরেক্টর বলতে পারবে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমি আই লিড দিস কাইন্ড অফ লাইফ, যে ভেরি হ্যাপি গো লাকি, মজা করছি, সারাক্ষণ হাসাচ্ছি, বা এরকম টাইপের একটা জোনে থাকতে পছন্দ করি। ওই একটু ভাবুক, চারটে কবিতার লাইন বললাম, তারপর বুঝছেন পুনশ্চ এইসব হ্যান ত্যান না বলে, ওই ভোকাবুলারি যে আমার আছে সেটা হঠাৎ করে তার প্রতিফলন না করে আমি একটুখানি একটু ইজি থাকতে চাই। তো সেই ক্ষেত্রে আমি এই কমেডিটা আমার কাছে একটু ইজিলি আসে, কারণ আমি সবসময় ওই প্র্যাকটিসেই আছি বেসিক্যালি, রাইট? তো সেই ক্ষেত্রে আমার এইটা চরিত্রটা অবভিয়াসলি টাফ ছিল, তার কারণ হচ্ছে আমরা একটা বড় ছবি, যার এত মোটা হচ্ছে স্ক্রিপ্ট, যেটা তুমি একদিনে মানে পড়তে তো অবশ্যই পারবে, কিন্তু পরের দিন যখন তুমি শুটিং করতে যাচ্ছ তার আগে ওই টেনশনই তোমার পড়াটা হবে, টেনশন চলে আসে। তো সেক্ষেত্রে আমি পরের দিন যে শিডিউলটা ছিল, যে শুটিংয়ের সিনগুলো হবে, যে সিনগুলো হবে, সেইগুলো আমি আগে জেনে গেছিলাম, এবং তার আগে পর্যন্ত কী হয়েছে জেনে গেছি। সো আমি এন্ডিংটা জানতামই না যখন আমি ফার্স্ট শটটা দিই। তারপরে আমি সেই দিনকে ইনফ্যাক্ট আমি ওই ফার্স্ট ডে শুটে গিয়ে মেকআপ রুমে বসে পুরোটা আমি পড়ি, পুরোটা পড়ে আমি বুঝি যে সত্যি মানে আমি অবভিয়াসলি গল্পটা আগে জেনে নিয়েছিলাম, কিন্তু পড়ার পর দেখলাম যে দ্য পাঞ্চেস, দ্য লাইনস, দ্য লেখনটা অসাধারণ ছবিকে, এবং আশা করি যে আমরা সবাই আমরা অভিনেতারা সেইটা ফুটিয়ে তুলতে পারবো, মানুষের ভালো লাগবে। যখন সৌরভ যখন স্টার্ট করেছিল, সৌরভ এখনকার যে সৌরভ যে পরিচিতির আলোয় আছে, সেখানে কি সে ডিরেক্টরকে ইনপুট দেওয়ার জায়গাটা করে ফেলেছে? হ্যাঁ, করেছে, সেটা তো করেছে স্যার, ওইটুকু হয়েছে। ভালো প্রশ্ন করেছো। আমি যদি আমার মনে হয় কিছু, তো তখন আমি গিয়ে একটু বলি আর কি, যে এইটা এরকম হলে ভালো হয়। তার কারণ হচ্ছে আরেকটা জিনিসও একজন অভিনেতার যেটা হয়, সেটা হচ্ছে আজকে ডিরেক্টর, ধরো ফর এক্সাম্পল এবিসিডি ডিরেক্টর, সে তার একটা মৌলিক গল্প নিয়ে আমার কাছে এলো। এবার সেই মৌলিক গল্পটার যে চরিত্রটা আমায় দেওয়া হলো, সেই চরিত্র কোথাও শেড আমি অন্য চরিত্র করেছি, সেটা তার জানার দরকার নেই। তো সেক্ষেত্রে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয় যে আমি একই জিনিস আমি রিপিট করবো না। আমি জানি মানুষের ওটা ভালো লেগেছে, ওটা ইজি হয়ে যায় যদি একই জিনিস এখানে চিরাচরিত জিনিস। হ্যাঁ, আমি জানি যে মানুষের ওই জিনিসটা ভালো লেগেছে, আমি একই জিনিস ছেড়ে দিলাম, এটাও ভালো লেগে যেতে পারে। সো ওই কমফর্ট জোনটা আমি খুব একটা থাকি না। তো সেক্ষেত্রে আমি বলি যে আমি এরকম ধরনের করেছি, চরিত্রটা যদি একটুখানি হালকা এই লাইন থেকে নিয়ে যাই, তাহলে কি তোমার কোনো অসুবিধা হবে? আর যদি না হয়, তাহলে একটু ওরমভাবে যদি আমরা গ্রাফটা ক্রিয়েট করি, সেই ছোটো খাটো জিনিসটা আমি বলেই থাকি। অনেক ছবি হয় যেখানে সৌরভ দাসের ফেসটাকে ব্যবহার করতে চায় স্ক্রিপ্টের জন্য, তখন কি বলবো? চরিত্রটা সৌরভ দাসের মুখের কোনো দাম নেই, বিশ্বাস কর। যদি আমার মনে হয়, যদি আমার কাছে ওই চরিত্রটা না থাকে, আমার চরিত্রগুলো সবসময়
ক্লিক করেছে, চিত্রনাট্যের দম থাকতে হবে। হিট করেছে। হ্যাঁ, মানে আমার মনে হয় যে দ্য কনভিকশন দ্যাট ইউ গেটিং ইন টু দ্য প্লে, আমার মনে হয় সেইটা হ্যাজ টু বি স্পট অন, ব্যাং অন। তো তোমাকে নিজে প্রথম বিশ্বাস করতে হবে যে এই চরিত্রটা তুমি হয়ে উঠেছো, এবং এই চরিত্রটা তুমি যখন অভিনয় করবে হ্যাঁ বিশ্বাসযোগ্য হবে। সেই জন্য দেখবে বেশিরভাগ মানুষজন যখন আমায় বলে, যারাই বলে আর কি, যে তুমি খুব সাবলীল অভিনয় করো, এই সাবলীলটা ওখান থেকেই আসে যে আগে চরিত্রটা হয়ে ওঠাটা আমার কাজ, তারপরে গিয়ে সেই পারফরমেন্সটা আমার দেবো। তখন আর ভাবতে হয় না যে এখানে কি আমি একটা বিজনেস করতে করতে অভিনয় করবো, তার কারণ আমি আর বিজনেস করি না, আমার তখন চোখটাই ওই চরিত্রটা হয়ে থাকে। সেই জন্য অনেকেও বলে যে তোমার চোখ দিয়ে তুমি অভিনয় করো, তার কারণ হচ্ছে আমার চোখটাই মেইন অস্ত্র, আমার মনে হয় মেইন ওয়েপন। এবং সেইটা যদি ওই চরিত্রটা হয়ে উঠতে পারে, তোমার হাঁটা চলা নিয়ে আলাদাভাবে তোমার আর কাজ করতে হবে না যে আমি এই জায়গায় এরকম করে হাঁটবো, ওই জায়গাটা অন্যভাবে হাঁটবো। তো এটা ডিফার করে, মানে অন্য অভিনেতার আগে তোমার বডিটা নিয়ে নেয়, তারপরে তার অন্তরে ঢোকে, কেউ আগে অন্তরটা নেয় তারপর বাইরে দেখতে পারে। হ্যাঁ, তো সেটা ডিফার করে আই ফিল। বিজনেস নিয়ে কথা বলে একটু বিজনেসেই আসবো। তুমি এখন বিজনেসম্যান, তার বাইরে সংসারী। হ্যাঁ, কেমন করছো, সংসারটা কেমন জমেছে? বেশ ভালো, ভালোই চলছে। একটা জিনিস যেটা প্রচণ্ড গ্রো করছে সেটা হচ্ছে একে অপরকে বোঝা, রাইট? আরও অনেক জিনিস অ্যাজ আ হিউম্যান বিইং যখন তুমি পৃথিবীর মুখে বেঁচে আছো, ইউ হ্যাভ টু বি কাইন্ড, তো মানুষের সময়ের দাম, হ্যাঁ ত্যান, এই ছোটোখাটো জিনিস, সেটা কিন্তু আমার মানে ঘর থেকেই শেখা যায় আর কি। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো ম্যাচুরিটি, যেহেতু মানে আমি যেটা ফিল করছি যে ম্যারেজ ইজ আ টাস্ক অ্যাজ এ ডিউটি। হ্যাঁ, তো তোমার সেটাও কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে আর কি। হতেই তো পারে যে সকালবেলা ঘুম থেকে তোমার কোনো কাজ করতে ইচ্ছা করছে, বলবে না যে তোমার কাজের মানুষ এসে সে রান্না করে দিল বা ব্রেকফাস্ট করে দিল, তুমি খেলে হ্যান ত্যান এরকম টাইপের বিষয় হয়। কিন্তু সেটা দেখেছি বিয়ের পরে সেই ডিউটিটা তোমায় নিতে হয়। সো ইউ হ্যাভ টু ফিল, মেক দ্যাট পার্সন ফিল স্পেশাল না হলেও জাস্ট ডু দ্য বেসিক্স, কিছু করতে হয়। তো সেই জিনিসগুলো যেরকম আগে তো জানতাম। এখানে ইন্টারাপ্ট করবো যে বিয়ে বা এই জীবনের মধ্যে এই মানে পড়াতে আসার পরে অনেকটা পরিণত হয়েছে কি সৌরভ, বা বদলেছে জীবন? সেইটা হয়তো আমি বাইরে থেকে বুঝতে পারছি না, অন্তর থেকে কিন্তু আমি আই ফিল দ্যাট যে ওই ম্যাচুরিটিটা হালকা হলেও বেড়েছে, যে রেসপন্সিবিলিটি বেড়েছে। যে আগে আমি শুটিংয়ে থাকা মানে আমি পুরো পৃথিবী ভুলে থাকতাম, সেইটা এখনও খানিকটা তাই, কিন্তু তোমার মাঝে মাঝে ওই রেসপন্সিবিলিটিটা চালা দিয়ে ওঠে আর কি, যেটা আগে একদমই হতো না। যখন আমি শ্যুট করছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি মানে আমি আর বাড়িতে নেই, বাড়িতে কে বাস করে, আমার বাবা আছে, মা আছে, বোন আছে, কেউ আছে, কারণ কারোর কথা মনে থাকতো, পৃথিবীটা অন্য জায়গায় থাকতো, কিচ্ছু মনে থাকতো না। এখন সেটাও উইথ টাইম বোধহয় আরও চেঞ্জ হবে। বাংলার অন্যতম সুপারস্টার জিদ্দা, পেছনেই পোস্টার রয়েছে, তার সাথে কাজ করতে গিয়ে সেই ফিল্ডটা আসে যে কোনো সুপারস্টার নাকি জাস্ট একটা বন্ধু? শোনো, ফিল্ডটা যদি না আসে বলি সেটা ভুল বলা হবে, যে ফিল্ডে যদি আসে বলি সেটাও ভুল বলা হবে। তার কারণ হচ্ছে ফিল্ডে যদি না আসে বলি জিদ্দা মারবে, কী বলছিস, আমাদের মনে হচ্ছে না। কিন্তু আবার আসে বললে বেসিক্যালি উনি যেভাবে মিশেছেন না, একটা বর্ণ কোথাও মনে হয়নি তিনি সুপারস্টার। কিন্তু তিনি যখন ফ্লোরে ঢোকেন না, তাকে বলতে হয় না যে জিৎ মদনানি ইজ হিয়ার, কারণ সবার চোখটা এমনি তার দিকে ঘুরে যায়। দ্য ওয়ে হি ক্যারিজ হিমসেলফ, আই হ্যাভ লার্ন ফ্রম দ্যাট। টোল্ড হিম যে সে যখন প্রথমে ঢোকে ফ্লোরে, ফর এক্সাম্পল সকালবেলা ঢুকেই যে সবাইকে যখন হাসি মুখে সবাইকে গ্রিট করে, এভরিওয়ান স্টার্টিং অন দি স্পট বয় টু দ্য ডিরেক্টর টু দ্য কো-অ্যাক্টার্স, দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ শুড লার্ন আই ফিল ইন দিস বিজনেস। এবং বিং রেসপেক্টফুল টু এভরিওয়ান, সেই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লেগে যায়। স্পট কেমন আছো, গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ছিল, রাত্রিবেলা খেয়েছো কি, এই মানে বেসিক কেয়ারিং। অ্যাবসলিউট, মানে আমি বলতে চাইছি যে এই যে সবাইকে নিয়ে চলার নামে না, সে কাজেও অ্যাবসলিউট, ওই অর্ডারটা তো অদ্ভুতভাবে আছে জিদ্দার মধ্যে। তোমার জীবনে যদি বলো যে একটা মানুষের তো একটা পরিণতি আসে, সেখানে তুমি কি নিজে স্টার হিসেবে নিজেকে দর্শক মনে রাখবে এটা চাইবে, নাকি শুধুমাত্র অভিনেতা? হ্যাঁ, অভিনয় অবভিয়াসলি। স্টার দিয়ে ওরমভাবে কোনোদিনই ভাবিনি, কেন সবসময় অভিনয় করার ওই খিদেটা যেটা সবসময় ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। যখন সেই থিয়েটার যখন করছি, থিয়েটারের পরেও যখন এগিয়ে গেছি, যে চরিত্রগুলো যাতে মানুষের মনে থাকে, সেরকম ধরো একটা দুটো চরিত্র এখন মানুষের মনে, অনেকদিন আগে কাজটা করেছি কিন্তু এখনও রয়ে গেছে, ধরো একটা দুটো চরিত্র কিংবা তিনটে চরিত্র, সেটাই আমার ভাবনা।
হ্যাঁ যে তোমার যত বেশি চরিত্র স্টার বলছো তো, স্টার মানে কি যে যত ভালো চরিত্র যে দেবে, যত হিটস দেবে, সে তত বড় স্টার পরিচিতির আলোয় আসে। তো এবার সেই ক্ষেত্রে তো আমার তো তাই হলো, মানে আমি যদি তোমার 10টা ভালো চরিত্র মানুষকে দিতে পারি, যেটা নিয়ে হয়তো মানুষের 50 বছর বাঁচছে, তখন তো আমি স্টার হয়ে গেছি। তো সেইটা ভেবে লাভ নেই, তুমি চরিত্র দাও। সেখান থেকে যদি স্টার মানে স্টার হচ্ছে না, সান হচ্ছে না, মন হচ্ছে, ডাজন্ট ম্যাটার, কাজটা ম্যাটার করে অবভিয়াসলি। মানে ওই চরিত্রটা কি করেছো আর শুনতে তো খুবই ভালো লাগে। একদম। আর মানুষ সৌরভকে এগিয়ে রাখবেন অভিনেতা? না, মানুষকে এনিটাই। হ্যাঁ, কারণ অভিনয়েতে আমি যদি ফল্টার করি, আমি ভাববো যে আমি পারলাম না, ঠিক আছে, কিন্তু মানুষ সৌরভে যদি আমি ফল্টার করি, তাহলে আমি সেটা মানতে পারবো না। কারণ দ্যাট ওয়াজ ইন মাই হ্যান্ডস। অভিনয় আছে, সব কিছু আমার হাতে নেই। আমার অভিনয়টা, আমার ডেডিকেশনটা, আমার হার্ডওয়ার্কটা হয়তো আমার হাতে আছে, কিন্তু মানুষের কাছে সেটা কতটা পৌঁছালো, মানুষ কতটা নিল, সেটা আমার হাতে নেই। কিন্তু মানুষ সৌরভটা পুরোটাই আমার হাতে আছে, কন্ট্রোলে আছে। তো সেই ক্ষেত্রে সেইখানে যদি আমি ফল্টার করি, তাহলে আমার একটুখানি আমার সেটাই অসুবিধা আছে। সায়েন্স ফিকশন ছবি নতুন ব্যাপার না, আমরা অনেক দেখেছি এর আগে। অবশ্যই তুলনামূলক না জায়গায় গিয়ে তোমার নিজের পছন্দ কি ছিল, মানে বা তুমি কোনো ছবি পছন্দ করে যেটা সায়েন্স ফিকশন মুভিজ, বা নিজে কতটা পছন্দ করো? সায়েন্স ফিকশন খুব একটা পছন্দ না, সত্যি কথা বলছি। মানে কমফোর্ট জোনের বাইরে গিয়ে এটা করেছো? আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে এটা করেছি বলবো না, কারণ এটা এন্টারটেইনার, সেই জন্য আমার এটা কমফোর্ট জোনের বাইরে না। কিন্তু সায়েন্স ফিকশন যেটা বলতে যেটা বোঝায়, সেইটা আমার খুব একটা পছন্দের না, শুধু ওই নোলানের ছবি ছাড়া। কারণ এত সুন্দরভাবে একটা কমার্শিয়াল বানিয়ে দেয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি নোলান তো সবাই ভাববে যে এত কমার্শিয়াল বলছে, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে নোলানের ছবি এতটাই হলিউডের মানে কমার্শিয়াল ফিল্ম মেকার যদি কেউ হয়ে থাকে, ওটা নোলান। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওর ছবি সায়েন্স ফিকশন ছাড়া মতো একটা সায়েন্স ফিকশন কখনই আমার পছন্দ হয়নি বলবো না, আমার কোনো দেখার ইচ্ছা হয়নি। তো সেই ক্ষেত্রে এই সায়েন্স ফিকশন, এইটা সায়েন্স ফিকশনের থেকে বেশি আমার কাছে এন্টারটেইন। মোড়কটা সায়েন্স ফিকশনের কিন্তু এন্টারটেইন, যেটা এন্টারটেনমেন্ট দেয় বা কমার্শিয়ালি হিট হয়, সেটা তোমার কাছে খুব পছন্দের, নাকি আর্ট হাউস মুভি যেটা বলা হয় তাহলে তো দর্শক কমই থাকে, সেখানে সেটার বেশি পছন্দ? হয়তো গল্প, সেটা ডিপেন্ড করে গল্পের উপর। সেটা ফর এক্সাম্পল লাপাতা লেডিজ, তুমি ওটা কোন ব্র্যাকেটে রাখবে আমি জানি না, আমার দুর্ধর্ষ লেগেছে, রাইট? চামকিলা তুমি কোন ব্র্যাকেটে রাখবে আমি জানি না, আমার দুর্ধর্ষ লেগেছে, খুবই ভালো লেগেছে। তো সেই ক্ষেত্রে আর্ট হাউস ডিভিশন তুমি মানছো না, আমার আবার জামানো খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভালো হওয়াটা বিষয়। হ্যাঁ, মানে সেইটা হচ্ছে ভালো হওয়ার। ফর এক্সাম্পল আমি সেই যে ছবি বলি, তো ফর এক্সাম্পল 22 সাউন্ড, বড় বড় কাস্ট, হ্যাঁ, সেগুলি কমার্শিয়াল বলবে না, আর্ট হাউস বলবে, মানে আমি তো জানি না, তোমরা হয়তো বলতে পারবে বা মানুষজন বলতে পারবে দিস ইজ দ্যাট। হ্যাঁ, কিন্তু আমি অত কিছু ভেঙে এই জনারটা আমার ভালো লাগছে বা এই মিডিয়াম মানে এই ধরনের কাজটা আমার ভালো লাগছে না, আমার কাছে যেটা অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে গল্পটা, কারণ সেটা আর্ট হাউস হতে পারে, সেটা কমার্শিয়াল হতে পারে। একদম। এখন সৌরভ একটু সিট দিয়ে নিচ্ছে, অনেকক্ষণ ধরে গল্প করছি। আর যেটা বলছিলাম যে এই যে চিরাচরিত যে ভাবনাগুলো আমাদের আছে, সেখানে অনেকটা কি অভিনয় করতে করতে তোমারও অনেক ভাবনা ভেঙেছে? এই সব যে ভাবনা, তোমারও তো কিছু স্টুডিওটাইপ ছিল যেটা তুমি শুরু করেছো ক্যারিয়ারে যখন, আর এখন তোমাদের অনেক পরিবর্তন এসছে। কীরকম ধরনের বলছো বুঝতে পারছি। সেটা ছবির ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, বা সেটে যাওয়ার আগে যে ভাবনা ছিল, এখন তুমি সেটা রেগুলার কাজ করে করে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, অনেক চেঞ্জেস এসছে মনের মধ্যে। সে তো মানুষ তো সবসময় তোমার পরিণতিতেই থাকে, তো আস্তে আস্তে সে চেঞ্জটা সবসময় ভুলে থাকে, সে যে কোনো মানুষ, মানে মানুষের মানে ধর্মতেই তাই আছে। তো সেখানে হ্যাঁ অবশ্যই যে পরিণয় এসছে, যে স্টিরিওটিপিক্যাল ভাবনা চিন্তা বা প্যাটার্ন, মানে অভিনয়ের একটা প্যাটার্ন হয়, যেটা অনেক সময় দেখে এসছি ছোটোবেলা থেকে। আমি ভাবতাম আচ্ছা অভিনয় মানে এরকমভাবে অভিনয় করতে হয়, তো সেই জিনিসগুলো ভেঙেছে, রিয়েলিস্টিক জোনে চলে গেছে অনেকটাই। পুরো অভিনয়ের ভাষাটা অনেকটা রিয়েলিস্টিক, নিউ এজ অ্যাক্টিং হ্যান ত্যান এসব অনেক কথা আছে না। তো সেক্ষেত্রে অনেক জিনিসই আস্তে আস্তে বুঝতে পেরেছি কোনটা ওয়ার্ক করেছে। মানুষ যখন জানান দিয়েছে যে হ্যাঁ এটা তোমার ওয়ার্ক করছে, তখন বুঝেছি যে ইয়েস এইটা আমি ঠিক করেছিলাম, তার মানে এইখানে আমি এই জিনিসগুলো করেছিলাম যেটা তার মানে ওয়ার্ক করেছে। সেটাতেই এবার আস্তে আস্তে তার উপরে কি হতে পারে, সেই জিনিসগুলো তো অবভিয়াসলি আস্তে আস্তে স্টিরিওটাইপস ভেঙেছে এবং আরও ভাঙবে আসলে। যে নিজস্বতাটা তোমার আছে, সেখানে অনেকজন অনেক রুলস ডিসিপ্লিন তোমার নিশ্চয়ই শিখিয়েছে, যে এটা করতে নেই, ওটা নেই, ওটা করা উচিত না, তুমি যে টাইপের ব্যবহার করো সেটা হয়তো মানাবে না, যদি ভুল না বলি। সেই জায়গা থেকে তুমি কি পরে বুঝতে পেরেছো আমি ঠিক আছে? আর এই সিং একটা কথা বলেছিল, কোনো একটা রিলে দেখছিলাম যে এই পৃথিবীতে কোনো রুল বুক নেই, কোনো রুল বুক নেই, সব ম্যান মেড।
রাইট? তো তোমার যেটা ঠিক মনে হচ্ছে সেটা তোমার করা উচিত, তোমার যেটা ঠিক মনে হচ্ছে সেটা তোমার করা উচিত। সেটা ভুল হলেও তুমি জানতে পারবে, সেটা ঠিক হলেও তুমি জানতে পারবে, ভুল হলেও তুমি শিক্ষাটা পাবে, ঠিক হলে কোনো শিক্ষা পাবে না বেসিক্যালি। ঠিক হলে জেনে গেলে যে এটা ঠিক, ওকে নো ওয়ারিস। ভুল হলে তুমি জানতে পারবে যে এটা ভুল, এটা এর থেকে এটা করতে হবে বা করা যায়, বা এটা আমি ভুল করেছি, এটা ঠিক করতে হবে। সো এটাই হচ্ছে বিষয়। আমার মনে হয় না কোনো রুল বুক অ্যাজ সাচ পৃথিবীর বুকে আছে। এবং আমি যদি তুমি যদি আমায় প্রশ্ন করো যে আই ওয়াজ অলওয়েজ নট আগেনস্ট দ্য রুলস, বাট আমি কোনোদিনই রুল মেনে চলার পাত্র নই আর কি। আমার ছকের মধ্যে হ্যাঁ, সেই ছকটা খুব বোরিং বেশি। আমার মনে হয় ছকটা খুব বোরিং। ইফ দিস থিং ইজ নট এক্সাইটিং মি, হ্যাঁ, এই রুলটা আমায় এক্সাইট করে না, তাহলে আমি সেটা থাকি না, সেটা ভেঙে বেরোই। সেটা কখনো ওয়ার্ক করে, কখনো ওয়ার্ক করে না। হ্যাঁ, কিন্তু ওইটা আমার মানে ছকে বাঁধা পথে যেতে আমার একদম ভালো লাগে। অবশ্যই ছক ভাঙা একটা গল্প অবশ্যই আসে। দর্শকদের তোমার যদি চরিত্রটা কিন্তু আলাপ করে দাও, অনেক তো আড্ডা দিলাম, শেষমেশ যদি একটু তোমার চরিত্রের বিষয় বলো। আমার চরিত্রের নাম হচ্ছে অয়ন, যার নাম জেনে কী করবে, কাজ কী করেছি সেটাই দেখার বিষয়। সেটা হচ্ছে বেসিক্যালি গল্পে দেখানো হচ্ছে যে জিদ্দা এবং আমার যে চরিত্র, এই দুজনের চরিত্র, এই দুজন ছোট, দিস ইজ বেসিক্যালি প্যারালাল লিড আর কি, জিদ্দাও তাই বলে যে এই দুজনই ছোটোবেলা থেকে পড়াশোনা একসঙ্গে করেছে। এবং তারপর দুজন ছোটোবেলা থেকেই এই ছোটো ছোটো ইনভেনশনগুলো যে বাচ্চারা করতে থাকে সেই টাইপের জিনিসপত্র করা শুরু করেছে, যেইগুলো এই ফেটে যাচ্ছে, টেস্ট টিউব ভেঙে গেল, হ্যাঁ হ্যান ত্যান, এই ওই ঝাড় খাচ্ছে টিচারের কাছে। সো প্রথম থেকেই ওরা দুজন একটু কোয়ার্কি ছিল, একটুখানি আলাদাভাবে এবেল্ড ছিল, হ্যাঁ, ন্যাকটা আলাদা ছিল। সেখান থেকেই দুজনের বড় হয়ে ওঠে। এবং বুমেরাং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই দুজন বড়কেই দেখাচ্ছে, অবভিয়াসলি ছোটকেও দেখাচ্ছে ছবিতে, যে তারা কোথা থেকে আসছে। এবং এই দুজন দাঁড়িয়ে আজকে একটা রোবট তৈরি করে, যেটা হচ্ছে রুক্মিণীর আরেকটা সত্তা, যেটা মানে আরেকটা দিক আর কি, যে ডাবল রোলটা সেইটা। এবার কেন তৈরি করে সেটা অবভিয়াসলি ছবি দেখলে বুঝতে পারবে। এবং তৈরি করার দরুন কী কী ঘটে, যে মেহেমটা হয় আর কি, মানে যে পরিস্থিতিটা পুরো ঘেটে যায়, সেইটা আউট অ্যান্ড আউট এন্টারটেইনার, একদম সব বয়সের জন্যই আর কি। বেসিক্যালি ছবিটা একদম পারিবারিক ছবি, মানুষজন যাবে গড়াতে গড়াতে, আস্তে আস্তে গড়াতে গড়াতে ফিরবে, এইটা হচ্ছে বিষয়। এইটার জন্যই এবার কতটা গড়ালো সেটা তো ছবিটা রিলিজ করলে একদম ছবি দেখলে সেটা বোঝা যাবে। আর অবশ্যই তোমাকে অনেক শুভেচ্ছা নতুন ছবির জন্য, আর আগামী দিনে আরো অনেক কাজ করো সেটা আমরা আশা করবো। আর যেটা বলছিলাম যে নতুন একটি গল্প আর চিরাচরিত যে ধারণাগুলো আমাদের থাকে সেটা ভেঙে গিয়ে কিন্তু আমাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে। কারণ অবশ্যই যেটা আমি আশা করছি ছবির গল্প কেমন হবে সেটা তো দেখার পরেই বোঝা যায়, কিন্তু সায়েন্স ফিকশন ছবি কিন্তু একটা বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ কিন্তু এবার কিন্তু নিল জিৎ ফিল্মস। অবশ্যই আপনাদের দেখতে হবে, দেখে বিবেচনা করতে হবে। আমি কিছু বলছি। নমস্কার।